যেই সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানের মূল যে কাঠামোগত বিন্যাস, যে পরিবর্তন, যেখানে বড় সমস্যা রয়েছে এটা আমরা পরিবর্তন করব, সেই জায়গায় আমরা হাত দিতে পারলাম না। আমরা বলেছিলাম একটি গণপরিষদ প্রয়োজন, যে গণপরিষদের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেসিক বা মৌলিক সমস্যা, ওই সমস্যাগুলোতে আমাদের নিয়ে গিয়ে আঘাত করে নতুন একটি হলো সংবিধান চুক্তিপত্র আমাদেরকে বানাতে হবে, নতুন একটা গেম প্ল্যান বানাতে হবে, যেই চুক্তিপত্রের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাব, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে থেকে যে বৈষম্য রয়েছে সেখান থেকে মুক্তি পাব। যিনি প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রী জুডিশিয়ারিকে কন্ট্রোল করবে না, এই প্রধানমন্ত্রী আবার কোনো রাজনৈতিক দলকে কন্ট্রোল করবে না, এবং পুরো প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে সেটা ডিসেন্ট্রালাইজড করা হবে। কিন্তু আমাদের সে আশা অধরা রয়ে গেল। ঠিক আছে, ভালো কথা, সব রাজনৈতিক দলকে একসাথে করা হলো, সংস্কার কমিশনে সবাই বসলো, বসার পরে ওনাদের মল্লযুদ্ধ এমন একটা অবস্থায় চলে গেল, বর্তমানে যারা সরকারে রয়েছেন তারা বললেন যে ঠিক আছে, এই বলটা আমরা জনগণের কোর্টে ছেড়ে দিই। তখন এই আলোচনা আসলো ভোট। ভোটের মধ্য দিয়ে জনগণের বৈধতা নিয়ে মোটামুটি সংবিধানের যে সংস্কারগুলো করা যায় সেটার জন্য হলো এখন এই রাষ্ট্র বা এই সোসাইটি, সব রাজনৈতিক দল বা মানুষ কাজ করে যাচ্ছে। যদি এই গণভোটে পাস না হয় তাহলে ন্যূনতম যে সংস্কার সেটাও এই গণ অভ্যুত্থানের পরে বাস্তবায়ন হবে না। তো যদি সত্যিকার অর্থে আমরা এই রাষ্ট্রটা বিল্ডিং করতে হয়, নতুনভাবে রিকনস্ট্রাক্ট করতে হয়, আলোচনা শুরু হয়েছে, আলোচনা জারি থাকবে। আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন থেকে আমরা পিছপা হব না, কিন্তু আমরা বারবার আর প্রতারণার শিকার হতে চাই না। ৭১-ও আমরা প্রতারণার শিকার হয়েছি, ৯০-তেও প্রতারণার শিকার হয়েছি, ২৪-ও প্রতারণার শিকার হতে যাচ্ছি। আমাদের যে লাস্ট সুযোগ এই নির্বাচনে আসছে, নির্বাচনে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, যে রিফর্ম অ্যাসেম্বলির মধ্য দিয়ে ন্যূনতম যে সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। তো এই সংস্কার বা দেশের পুনর্গঠন বা পরিবর্তনের চাবিকাঠি এখন জনগণের হাতে। জনগণ যদি এই নির্বাচনে সংস্কারের ভোটকে জিতিয়ে নিয়ে আসে তাহলে হয়তোবা আমরা কিছু সংস্কারের দিকে এগোতে পারবো। গত ১ বছরে বাংলাদেশের কোনো মৌলিক জায়গায় পরিবর্তন করা হয়নি, এবং পরিবর্তন না হওয়ার কারণে এই যে ঢাকা ৮-এর গণতান্ত্রিক প্রক্রিয়ার লড়াইয়ের অন্যতম শহীদ ওসমান হাদিকে দিনে দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং এই বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্র দলের সাম্যকে আঘাত করা হয়েছে, হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জীবন প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আমরা এমন একটি সোসাইটিতে বসবাস করতেছি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়ে ক্লাস শেষ করে সেই ফজিলাতুন্নেসা অথবা কুয়েত মৈত্রী হলে নিরাপত্তা নিয়ে যাবে, এই নিশ্চয়তা এই বাংলাদেশে এখন নাই। একটা অনিরাপদ বাংলাদেশে আমরা বসবাস করতেছি। আমাদের আশাহত হওয়া চলবে না। আমরা মনে করি রাষ্ট্রকল্প লাইব্রেরি যে চিন্তার উদ্যোগটা নিয়েছে, আপনারা যদি এটা সবার সাথে এঙ্গেজ হন, অথবা আপনি ব্যক্তির জায়গা থেকে আপনি যদি রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা শুরু করুন, আমরা হয়তো বা পেশি শক্তি এবং মাসল পাওয়ারের যে রাজনীতি ওইটা থেকে বের হয়ে একটু মাথা অথবা আমাদের যে চিন্তা ভাবনাকে শানিত করে নতুন বাংলাদেশকে রিকনস্ট্রাক্ট করার যে কাজটা, এটা এগিয়ে নিতে পারবো। আর যদি আমরা সবাই রায় দেই যে আপনি একটা ওয়ার্ড কমিশনার ছিলেন, তারপর আপনি সংসদ সদস্য হয়ে যাবেন, তারপরে দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, সব কিছু কইরা বড় লোক হবেন, তারপর আপনি পুরো বাংলাদেশ হলো গ্যাংস্টার বাহিনী গড়বেন, তারপরে বলবেন এটাই হলো বাংলাদেশের রাজনীতি, আর আপনাকে বলা হবে রাজনীতিতে জয়েন করো। জয়েন যদি তুমি না করো তাহলে তুমি বাংলাদেশ বিরোধী শক্তি। তো আমরা তরুণরা চাই যে বাংলাদেশটা নতুনভাবে রিকনস্ট্রাক্ট হোক, আমরা উদ্যোগ নিচ্ছি, আপনারা অংশগ্রহণ করবেন, এবং একটা নতুন জায়গায় আমাদের বাংলাদেশটা নিতে হবে। যদি এটা বিএনপি না পারে, যদি এটা জামায়াত ইসলামী না পারে, যদি এটা এনসিপি না পারে, আপনি দাঁড়ান নতুন করে, আপনি উদ্যোগ গ্রহণ করুন। কারণ আপনারই একটি ভাই এখানে শহীদ হয়েছে,
তার জীবনটা দিয়ে গিয়েছে এই জন্য যে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। তো আমাদের তরুণ প্রজন্মকে, যেহেতু বাংলাদেশের বড় একটা অংশ তরুণ প্রজন্ম এবং উইমেন, তাদেরকে হলো এই কাজটা এগিয়ে আসতে হবে। এই ইলেকশনে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ হলো, আমরা যখন রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়া যাচ্ছি, জয়েন করেছেন।